প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় কম্পিউটার ভিশন সিনড্রোম। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সৈয়দ জাহাঙ্গীর কবির 1975 সালের মার্চ মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিও ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হসপিটালে গ্লুকোমা বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। তিনি ডিরেক্টর, বাংলাদেশ আই হসপিটাল, মালিবাগ শাখা, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কম্পিউটার ভিশন সিনড্রোম। একেবারে অনুষ্ঠানের শুরুতেই যদি একটু আপনার কাছ থেকে আমরা জেনে নিতে পারি, সেটি হচ্ছে কম্পিউটার ভিশন সিনড্রোম বলতে কি বোঝায়? আমরা সবাই এখন ল্যাপটপ, তারপরে কম্পিউটার স্ক্রিন, তারপরে স্মার্টফোন, ট্যাব, তা এগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করছি এবং লং টাইম আমরা এগুলো ব্যবহার করছি। তো এগুলো ব্যবহার করার কারণে হয় কি, এগুলো স্ক্রিন থেকে যে আলোটা আমাদের আসে সেটা চোখের উপরে কন্টিনিউয়াস এফেক্ট করছে। তো এই সাদা আলোর মধ্যে একটা নীল আলো আছে, বেগুনি রশ্মি যেটা বলি, তো সেটা আমাদের চোখের উপর এফেক্ট করে। দেখা যায় যে এটা আমরা কন্টিনিউয়াস যে নর্মাল ব্লিঙ্কিং রেট যেটা আমাদের 18 থেকে 20 পার মিনিট থাকে, চোখের পাতা উঠানামা করে। তো এটা সাধারণত চোখের আর্দ্রতা রক্ষা করার জন্য আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে এই চোখের এই মেকানিজমটা দেওয়া হয়েছে। তো দেখা যায় যে আমি যখন ডিজিটাল ডিভাইসের দিকে তাকায় থাকি, তখন এটা মনোযোগ সহকারে এটা দেখতে তখন ব্লিঙ্কিং রেটটা কমে যায়। তো কমে যাওয়ার কারণে হয় কি, চোখের আর্দ্রতা কমে যায়। তখন হয় কি, কিছু প্রবলেম দেখা দেয়, লাইক আপনার চোখের ফরেন বডি সেন্সেশন, চোখ খসখস করে, চোখ ব্যথা করে, মাথা ব্যথা, তারপরে ঘাড় ব্যথা, পিঠে উপরিভাগ ব্যথা। তা দেখা যায় যে এগুলো একটা করতে কাজের কোয়ালিটি কমে যায় মানে রুগীরা। তখন দেখা যায় যে তাদের মানে ফ্যাটিকনেস চলে আসে, হ্যাঁ, তারপর তারা কাজ করতে পারে না। তা এই সমস্ত প্রবলেমগুলো যখন আমাদের কাছে নিয়ে আসে, তখন এই ব্যাপারটাকে আমরা কম্পিউটার ভিশন সিনড্রোম হিসাবে চিহ্নিত করি। এগুলো সাধারণত আমাদের দেশে এখন মোস্ট কমনলি দেখা যায় ব্যাংকাররা তো সকালে অফিসে ব্যাংকে ঢুকে স্ক্রিনটা অন করে তারপর তারা শুরু করে কন্টিনিউয়াস। তারপর কম্পিউটার ইঞ্জিনিয়াররা, তারপরে বিভিন্ন পেশার কর্পোরেট যারা চাকরি করেন, তারপর স্টুডেন্টরা, হ্যাঁ, কন্টিনিউয়াস দেখা যায় যে এই স্ক্রিনের উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ, স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব। তা এদের সবাই এই মোস্ট কমনলি এই গ্রুপ ক্লাসের পেশার লোকরা এটা এফেক্টেড হয়। যারা আসলে দীর্ঘদিন ধরে কাজ করছেন স্ক্রিনে চোখ রেখে, তাদের ক্ষেত্রে একেবারে প্রাথমিক পর্যায়ে লক্ষণ বা উপসর্গগুলো কি দিয়ে শুরু হয়? যখন সে কন্টিনিউয়াস স্ক্রিনের দিকে তাকায় থাকে, ওই যে আমি প্রথমে বললাম যে একটা নর্মাল চোখের যে পাতার উঠানামা করে সেটার সাথে 18 থেকে 20 পার মিনিট। তা দেখা যায় যে আমি যখন স্ক্রিনের দিকে খুব মনোযোগ সহকারে এটা দেখতে থাকি, তখন আমার ব্লিঙ্কিং রেটটা দেখা যায় 4 বা 5 পার মিনিট হয়ে যায়। তখন দেখা যায় যে চোখের পাতাটা খোলা থাকে, তার মধ্যে আমরা দেখা যায় যে কম্পিউটার বা আমরা ল্যাপটপ যখন ইউজ করতে থাকি, তার পজিশনের একটা ডিফারেন্স থাকে, হ্যাঁ, পজিশনটা দেখা যায় যে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। এর উপর আবার দেখা যায় আমরা মোস্ট কমনলি এসি বা ফ্যান চলতে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে এসি বা ফ্যানের বাতাসের কারণে চোখের যে আর্দ্রতা ওটা তাড়াতাড়ি শুকায় যায়। আর শুকায় গেলে তখন হয় কি, চোখের যে পাতাটা ওঠানামা করলে তার একটা ফরেন বডি সেন্সেশন, চোখ খসখস করা, হ্যাঁ, চোখ লাল হয়ে যাওয়া, চোখ ব্যথা করা, হ্যাঁ, তারপরে মাথা ব্যথা করে, এরপরে ঘাড় ব্যথা করে, তারপরে পিঠের উপরিভাগ ব্যথা করে। তো এই সমস্যাগুলো তখন দেখা দেয় ইনিশিয়ালি। কম্পিউটার ভিশন সিনড্রোম এর ঝুঁকিতে আসলে কারা কারা রয়েছেন? এটা আমি প্রথমে বলে দিচ্ছি যে এটা আসলে যারা কম্পিউটার যারা রিলেটেড ইউজ করে কন্টিনিউয়াস, সাপোজ আমি আমার চেম্বারে বা আমার হসপিটালে মোস্ট কমনলি এই ব্যাংকার আসে, দেখা যায় তারা ব্যাংক থেকে কাজ করে সন্ধ্যাবেলা এসে চেম্বারে এসে হাজির হয়, সারাদিন কাজ করে কম্পিউটারে ফ্যাটিক হয়ে যায়। তারপর কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে, তারপর কর্পোরেট যারা চাকরি করেন, এবং ডিভাইস ডিপেন্ডেন্ট যে দেখা যায় যে অনেক পেশাজীবী লোক, ইভেন দেখা যায় যে অ্যাডভোকেট যারা, তারাও এখন দেখা যায় কম্পিউটার ল্যাপটপের উপর তাদের কেসগুলো ফাইল করতে থাকেন। এবং স্টুডেন্ট যারা, হ্যাঁ, যারা ডিভাইস ট্যাব এগুলো কন্টিনিউয়াস ইউজ করতে থাকেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যে দেখা যায় বাচ্চারাও আসতেছে, দেখা যায় সে বাচ্চারা মোবাইল, স্মার্টফোন, ট্যাবের উপর ডিপেন্ডেন্ট, সারাদিন তারা গেম খেলতেছে, হ্যাঁ, এরাও দেখা যায় যে চোখের বিভিন্ন রকম উপসর্গ নিয়ে আমাদের চেম্বারে এসে হাজির হয়।
শিশুদের ক্ষেত্রেও এই সিনড্রোমটি হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে। দেখা যায় বাচ্চাদের ব্লিঙ্কিং রেটটা অনেক বেশি বেড়ে যায়, হ্যাঁ, তাদের দেখাটা ঝাপসা হয়ে আসে, হ্যাঁ, তাদের ফ্যাটিকনেস চলে আসে, মনোযোগিতা থাকে না পড়াশোনার প্রতি, তাদের মনোযোগ অ্যাটেনশন কমে যায়, এই প্রবলেমগুলো দেখা যায়। অনেক ক্ষেত্রে আসলে শিশুরা জিনিসগুলো বুঝিয়ে বলতে পারে না, সেক্ষেত্রে অভিভাবকদের ক্ষেত্রে কি করণীয়? কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না এই জাতীয় সিমটমসগুলো নিয়ে, তখন আসলে অভিভাবকরা কি করবেন? বাচ্চাটা যখন দেখা যায় যে এইগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন তো তার কিছু উপসর্গ দেখা যায় যে সে কেমন ইরিটেটিং হয়ে গেছে, বাচ্চাটা খুব হেজিটেশন ভোগে, সে পড়াশোনা ঠিকমতো করতেছে না, দেখা যায় মাথা ধরা শুয়ে থাকতেছে, তার একটা লাইফস্টাইল যে কোয়ালিটি, হ্যাঁ, যে তার এই জিনিসগুলা কমে যায়। তখন স্বাভাবিকভাবে তখন বাবা মার চোখে পড়ে যে প্রবলেমগুলো, দেখা যায় অনেক সময় চোখ খসখস করতে থাকে, চোখে পানি পড়তে থাকে, চোখ ছোট করে রাখে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার আমরা সাধারণত দূরদৃষ্টি সম্পন্ন মায়োপিয়া বলি, সেটা দেখা যায় যে একটা -1 পাওয়ারের চশমা পরা একটা বাচ্চা, সে যখন এই ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট, দেখা যায় তার পাওয়ারটা বেড়ে -3-4 হয়ে যায়, মানে মায়োপিয়াটা বেড়ে যায়, ক্ষীণ দূরদৃষ্টি সম্পন্নটা বেড়ে যায়। তা সে তখন বলে আমি দেখতে পাচ্ছি না আগের মতো। তা সেক্ষেত্রে অভিভাবক এটা নোটিস করে তখন আমাদের কাছে নিয়ে আসে। চিকিৎসকদের কাছে আসবার পর কি কি করণীয় আসলে আপনাদের পক্ষ থেকে? বাচ্চারা যখন আমাদের কাছে প্রথমে আসে, তখন আমরা এটা একটা হিস্ট্রি নিই যে আসলে কী প্রবলেম হয়েছে। তখন খুব কমনলি দেখা যায় যে আমরা বড়দের ক্ষেত্রে দেখা যায় আমরা পেশা জিজ্ঞেস করি যে আপনি কোন পেশায় আছেন। দেখা যায় সে বলল আমি ব্যাংকার, কর্পোরেট শাখায় চাকরি করি, বা আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। এই ক্ষেত্রে তখন দেখা যায় আমরা বুঝে নিই যে আসলে, তখন আমরা জিজ্ঞেস করি যে আপনি কম্পিউটারের সামনে কতক্ষণ থাকতে, দেখা যায় আমি সকাল থেকে একদম আমার অফিস আওয়ার এন্ড অফ আওয়ার পর্যন্ত আমি কম্পিউটারের উপর ডিপেন্ডেন্ট। তখন আমরা এটা মোটামুটি বুঝে যাই যে এই প্রবলেমগুলোই তার হচ্ছে কম্পিউটার রিলেটেড। তখন সেই ক্ষেত্রে আমরা তাকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিই, যেমন আমরা তার স্ক্রিনটা যে ব্রাইটনেসটা এটা একটু কমায় ফেলতে বলি। তারপরে যে স্ক্রিনের সাথে আমার যে ডিস্টেন্সটা থাকে সেটা সাধারণত 1 হাত বা 28 বা 30 ইঞ্চি সমান থাকে। তারপরে আমার চোখের সাথে স্ক্রিনের যে লেভেলটা, সেটা দেখা যায় যে অবশ্যই স্ক্রিনটা যেন আমার চোখের লেভেলের যাতে উপরে না হয়, প্যারালাল অথবা একটু নিচে হয়। আর সবচেয়ে বড় কথা, তারা যখন বসবে চেয়ারে, সেই চেয়ারটা সাধারণত স্ট্রেট হতে হবে, মানে আমার পিঠটা সোজা থাকতে হবে, এবং পিছনে পারলে ব্যাক রেস্ট আমরা রাখতে বলি। তাই এই টুকটাক এই ইনস্ট্রাকশনগুলো আমরা দিয়ে দিই। আর একটা জিনিস হচ্ছে আমরা 20-20-20 একটা ফর্মুলা আমরা মেনটেন করতে বলি, যেমন 20 মিনিট পর 20 সেকেন্ড সে চোখে রেস্ট নেবে। আমাকে তো কন্টিনিউয়াস আমরা স্ক্রিনের সামনে আমরা তাকায় থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে 20 মিনিট পর সে 20 সেকেন্ড চোখ বন্ধ করে থাকবে, অথবা একটু দূরে তাকায় থাকবে 20 সেকেন্ডের জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে, অথবা 20 মিনিট পর সে 20 ফিট দূরে কোনো একটা অবজেক্টের দিকে সে 20 সেকেন্ডের জন্য তাকায় থাকবে। এই একটা এক্সারসাইজ আমরা তাদেরকে বলি, এটাকে আমরা 20-20-20 এই রুলসটা আমরা তাদেরকে শিখিয়ে দিই। এই আর রিলেটেড যে প্রবলেমগুলো থাকে, সাপোজ তার ফরেন বডি সেন্সেশন, চোখ খসখস করে, এটার জন্য আমরা তাকে টিয়ার আই ড্রপ, হ্যাঁ, আর টুকটাক তার সিমটোমেটিক প্রবলেম, পেইন, ব্যথা করে কিছু ওষুধ আমরা প্রেসক্রাইব করে দিই, আর ইনস্ট্রাকশনগুলো ফলো করতে বলি। কম্পিউটার ভিশন সিনড্রোম, এটি আসলে কাউন্সিলিংটি আপনারা কিভাবে করেন? কারণ এই সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে আসলো, এই সমস্যাগুলো তো তার থেকেই যাচ্ছে, যারা প্রফেশনাল ওয়ার্কার আসলে সেটির কাউন্সিলিং আপনারা কিভাবে করেন? কাউন্সিলিংটা হচ্ছে, এখন তো আমাদের ডিজিটাল যুগ, ডিজিটাল ডিভাইসের উপর আমরা ডিপেন্ডেন্ট, আর আমি তো বলতে পারি না যে তুমি এটা অ্যাভয়েড করো। নিশ্চয়ই আমরা তো এটার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট। এখন আমরা ইন্টারনেটের যুগে আমাদের ডিভাইস ইউজ করতে হচ্ছে, তা স্বাভাবিকভাবে এগুলো তখন তাকে ইউজ করতে হবে। আর ইউজ করার পাশাপাশি আমি তাকে একটু আগে বললাম যে কিছু ইনস্ট্রাকশন আমরা দিয়ে দিই, যে তুমি 20-20 রুলস, যেটা এটা আমরা শিখিয়ে দিই, তুমি এটা মেনটেন করবা। তাকে ব্রাইটনেসটা কমায় রাখতে বলি স্ক্রিনের, আর সরাসরি এসির নিচে না বসতে বলি, হ্যাঁ, বা ফ্যান বাতাসের একটু দূরে বসে সে ডিভাইস ইউজ করবে। আর আমরা যে ল্যাপটপ, আমরা একটা নিষেধ করি, ল্যাপটপ আমরা প্রায় সময় দেখা যায় কোলের উপর রেখে ইউজ করতে, এটা আমরা নিষেধ করি। কারণ দেখা যায় যে কোলে এভাবে করে সে যখন ল্যাপটপ ইউজ করে, কন্টিনিউয়াস তার পিঠটা একটু বাঁকা হয়ে থাকে, এবং সে দেখা যায় লং টাইম এরকম থাকলে তার পিঠের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে তখন তার কাজের কোয়ালিটি কমে যায়, সে আর কাজ করতে পারে না। তো এই জিনিসগুলো আমরা তাকে বলি একটু মেনটেন করতে। বাদ বাকি যে প্রবলেমগুলোর জন্য আমরা বলি যে বছরে অন্তত একবার হলেও চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, এই প্রবলেম, এই রিলেটেড যে তাদের সমস্যা এবং এই পেশায় যারা থাকেন। যদি একেবারে শিশুদের কথায় আসি, যারা আসলে ট্যাব বলি, ল্যাপটপ বলি, সেগুলো দেখে আসলে খাওয়া দাওয়া করছে, কিছু দৈনন্দিন কাজ করছে, বা কথা শোনাবার জন্য আসলে তাদের হাতে ট্যাব বা স্মার্টফোন ব্যবহার করছে, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছে সারাক্ষণ, তাদের ক্ষেত্রে আসলে কম্পিউটার ভিশন সিনড্রোম হতে পারে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই
যেহেতু তারা এই রিলেটেড ডিজিটাল ডিভাইস এই উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদেরও সেম সমস্যা দেখা দিতে পারে। তবে তাদের এই পাশাপাশি কিন্তু আরও কিছু প্রবলেম দেখা দেয়। যেমন সে একটা বাচ্চা যখন কন্টিনিউয়াস এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, সে তো স্ক্রিন বা ট্যাবের দিকে তাকিয়ে থেকে সে গেমস খেলতেছে, দেখা যায় যে কোনো একটা জিনিসে সে ব্যস্ত থাকতেছে, এটার উপর তার ফ্যাসিনেশন চলে আসতেছে। সেক্ষেত্রে দেখা যায় সেটার উপর এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায় যে তাকে আদার অ্যাক্টিভিটিস লাইক তাকে তুমি তুমি বাইরে যে একটু খেলে আসো, আউটডোর অ্যাক্টিভিটি যেগুলো, এগুলো তার একদম কোয়ালিটি কমে যায়। হ্যাঁ, সে তখন এগুলোতে ইন্টারেস্ট হারে ফেলে। সেক্ষেত্রে দেখা যায় কন্টিনিউয়াস স্ক্রিনের দিকে তাকানোর কারণে যে তার বেগুনি নীল আলোক রশ্মিটা এটা তার চোখের উপর এফেক্ট করে। সেক্ষেত্রে দেখা যায় তার খুব হেজিটেশন হয়ে যায়, সে খুব রাগান্বিত হয়ে থাকে, সে কমান্ড ফলো করতে চায় না। দেখা যায় যে তাকে যেটা বলো তুমি আচ্ছা একটা খাওয়া দাওয়া করো, হ্যাঁ স্বাভাবিকভাবে সে খেতে চায় না, ওইটার উপর তাকে দেখায়, তাকে খাওয়াতে হয়। তা এই জিনিসগুলো তারপরে দেখা যায় যে সেই যদি চশমা পরে, সে চশমার পাওয়ার তার বেড়ে যেতে থাকে। চশমা অথবা দেখা যায় সে চশমা পরলো না বা চশমা স্বাভাবিক থাকে, তখন এই বাচ্চাটার তার মায়োপিয়া যেটা বলি আমরা দূরদৃষ্টি সম্পন্ন, এই ব্যাপারটা বেড়ে যায়। হ্যাঁ, তখন তাকে আলটিমেটলি ডাক্তারের কাছে নিয়ে যে তার চশমা প্রেসক্রাইব করতে হয়। তা বাবা মার আসলে উচিত এই জিনিসগুলোর উপর ডিপেন্ডেন্সি কমানো। যে লক্ষণ উপসর্গগুলোর কথা আমরা বলছিলাম, সেগুলো যদি আসলে চিকিৎসকের শরণাপন্ন না হন কিংবা তিনি যদি কারেকশন না করে থাকেন, পরবর্তীতে আসলে কি কি জটিলতার সম্মুখীন তিনি হতে পারেন? সেক্ষেত্রে দেখা যায় বাচ্চার সাইকোলজিক্যাল সমস্যা, মানসিক প্রবলেম দেখা দিতে পারে। দেখা যায় সে পড়াশোনা করতে চাইবে না, স্কুলে যেতে চাইবে না, সারাদিন দেখা যাবে সে বিছনায় শুয়ে থাকবে, সিভিয়ার হেডেক হবে, তার চোখ ব্যথা করবে, চোখ ফুলে যাবে, পানি পড়বে, লাল হয়ে যাবে। তারপর আরেকটা জিনিস হচ্ছে, সারাদিন তো একটা ট্যাব বা মোবাইল নিয়েছে যদি পড়ে থাকে, তার তখন খেলাধুলার প্রতি আগ্রহ কমে যাবে, আউটডোর যে অ্যাক্টিভিটিসগুলো তার থাকবে না, তখন তার ওজন বেড়ে যাবে, অবেসিটি যেটা বলি আমরা। আর থার্ড হচ্ছে ওই যে বললাম তার মায়োপিয়া, হ্যাঁ দূরদৃষ্টি সম্পন্ন এই প্রবলেমটা তার আরও বেড়ে যাবে। হ্যাঁ, সে দেখা যায় যে ওভারঅল সব কিছু মিলে বাচ্চার লাইফস্টাইল কোয়ালিটিটা একদম কমে যাবে। এই কম্পিউটার ভিশন সিনড্রোম নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কম্পিউটার ভিশন সিনড্রোম নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। স্মৃতিশক্তি বাড়াতে কিংবা মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে অবশ্যই পুষ্টিকর খাবার আপনার খাবার তালিকায় কিন্তু রাখতে হবে। স্পেশালি আপনাকে ওমেগা 3 এবং ওমেগা 6 যুক্ত খাবারের দিকে নজর দিতে হবে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। ওমেগা 3 এবং ওমেগা 6-এর পাশাপাশি কিন্তু দেখা যায় যে আপনার DHA, EPA, ডোকোসা হেক্সানয়িক অ্যাসিড এবং ইকোসা পেন্টানয়িক অ্যাসিডও আপনার ব্রেনের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে আপনি সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ নিয়মিত আপনার খাবার তালিকায় রাখতে পারেন। এর পাশাপাশি আপনাকে বাদাম কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে, কারণ বাদামও যেটা করে আপনার ব্রেনের সক্রিয়তা বাড়ায়, পাশাপাশি স্মৃতিশক্তি ধরে রাখতে বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যেটা হয়, আমাদের কিন্তু স্মৃতিশক্তি কমে যায়, ডিমেনশিয়ার সমস্যা বেড়ে যাচ্ছে। এখন কিন্তু ডিমেনশিয়া, আলঝেইমার এই ধরনের সমস্যাগুলো বাড়ছে। তাই আমাদের চেষ্টা করতে হবে ছোটোবেলা থেকেই বাচ্চাদের খাবার তালিকায় বাদামটা অন্তর্ভুক্ত করার জন্য, প্রতিদিন অল্প কিছু বাদাম আমাদের খাবার তালিকায় রাখার জন্য। পাশাপাশি কিন্তু আমরা সিডস যেগুলো রয়েছে, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড বা পামকিন সিডও আমাদের খাবার তালিকায় রাখতে পারি। এতে যেরকমভাবে আমরা ওমেগা 3 পাবো, সেরকমভাবে EPA, DHAটাও কিন্তু অনেকটা আমরা পেয়ে যাব। এরপরে ভিটামিন কে যুক্ত খাবার। ভিটামিন কে আমাদের ব্রেনের, মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে। ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি, শালগম এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। এগুলোতে কিন্তু ভিটামিন কে এর পাশাপাশি ভিটামিন ই এবং ভিটামিন সিও পাওয়া যায়, পাশাপাশি কিন্তু ফলিক অ্যাসিডও আছে। তাই এই খাবারগুলো যখন পাওয়া যায় বা শীতের সিজনেও কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। কলা রাখতে পারি আমরা আমাদের খাবার তালিকায়। কলাতে প্রচুর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম পাওয়া যায়। এছাড়া পটাশিয়ামযুক্ত অন্য আরও যে খাবার আছে সেগুলো কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে। যেরকম আপনার কলা, খেজুর, বেদানা, তরমুজ এগুলো কিন্তু পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ভালো পাওয়া যায়। এরপরে স্ট্রবেরি বা বেরিজযুক্ত যে খাবার যেগুলো আছে কিংবা জাম রয়েছে, এগুলোতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, অ্যান্থোসায়ানিন রয়েছে, যেটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে এবং আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে। আমরা যদি অতিরিক্ত স্ট্রেসে থাকি তাহলেও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায়, যার কারণে আমাদের স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং এই স্ট্রেস ফ্রি থাকতে কিন্তু সাহায্য করে আমাদেরকে এই স্ট্রবেরি,
বা বেরিজ জাতীয় যে ফল যেগুলো রয়েছে সেগুলো। এছাড়া আমাদের তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে, যেগুলো আমাদের কি করবে, ডোপামিন এবং সেরাটোনিনের যে নিঃসরণ সেটা বাড়াতে সাহায্য করবে এবং ব্রেনের কার্যক্ষমতাও কিন্তু বাড়াতে সাহায্য করবে। প্রতিদিন একটা করে ডিম আপনাদের খাবার তালিকায় রাখার চেষ্টা করুন। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা 3 রয়েছে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। অ্যাভোকাডো রাখতে পারেন। অ্যাভোকাডো কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে। 1 গ্লাস করে দুধ বা 1 কাপ করে দই রাখতে পারেন। দই এবং দুধও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যখন আমাদের ব্রেনের নার্ভ ড্যামেজ হতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে, তখন কিন্তু এই দুধ বা দই আমাদের অনেকটাই স্মৃতিশক্তি বাড়াতে এবং স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 কিউব বা 2 কিউব করে কিন্তু ডার্ক চকলেট রাখতে পারি। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা কিন্তু আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে এবং আমাদের মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে সাহায্য করে। কম্পিউটার ভিশন সিনড্রোমের অনেকগুলো লক্ষণ উপসর্গের কথা বলছিলেন। নিয়ম মতো যদি কাউন্সেলিং করা হয় এবং যে বিষয়গুলো পরামর্শ দিচ্ছেন সেগুলো যদি মেনে চলেন, যারা আসলে রোগীরা আসছেন, আগের স্বাভাবিক অবস্থায় ফেরত যাওয়া সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই আগে অবশ্যই স্বাভাবিক ফিরে যাওয়া সম্ভব, যদি আমি তাকে প্রপারলি জিনিসটা ডায়াগনোস করে তাকে যদি চিকিৎসা দিতে পারি, কিছু ইনস্ট্রাকশন তাকে ফলো করতে বলি এবং তাকে যদি প্রপার একটা কাউন্সেলিং করে দিতে পারি, তাহলে অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। সাপোজ তার প্রথম যে প্রবলেমগুলো অ্যারাইজ করে স্ক্রিন রিলেটেড যে লাইটনেস, তা আমি যদি স্ক্রিনের উপরে একটা ফটোক্রমিক যে গ্লাস বা স্ক্রিন প্রোটেক্টর আমরা ফিল্টার পেপার আমরা ইউজ করলাম, অথবা আমি ফটোক্রমিক যে গ্লাস ইউজ করতে পারি, হ্যাঁ সেটা করতে পারি। তারপরে হচ্ছে 20-20 রুলস, যেটা যদি আমি তাকে শিখিয়ে দিলাম যে তুমি এইভাবে ফলো করবা, 20 মিনিটস পর 20 সেকেন্ড রেস্ট নিবা, অথবা 20 মিনিটস পরে 20 ফিট দূরে একটা অবজেক্ট দিকে তাকায় থাকবা। তো এই জিনিসগুলা যদি আমি তাকে শিখিয়ে দিই, তারপরে হচ্ছে তার এই যে ব্যাক রেস্ট, যে তার চেয়ারের যে স্ট্যাবিলিটা সেটা স্ট্রেট হয়ে সে বসবে, তারপরে স্কিনের সাথে তার যে ডিস্টেন্সটা এটা সে মেনটেন করবে। হ্যাঁ, এই জিনিসগুলো যদি সে ঠিকমতো ফলো করে, তারপর তার চশমার যদি পাওয়ার লাগে তা সেটা কারেকশন করে নেবে। তো ওভারঅল এই জিনিসগুলো, তারপর যদি তার কিছু সিমটমেটিক প্রবলেম থাকে সেটা যদি আমি তাকে ঠিকমতো ড্রপস ওষুধ দিয়ে চিকিৎসা করে দিই, পেশেন্ট স্বাভাবিকভাবে ফিরে যাওয়া সম্ভব। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কম্পিউটার ভিশন সিনড্রোম নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যদি কারো 100 থেকে 150টার বেশি চুল পড়ে, বা আমরা একটা টেস্ট করি, দেখা যায় হেয়ার পুল টেস্ট, বলি যে 50টা চুল ধরবেন, এটা ধরে টানবেন, টেনলে ওখানে দেখা যায় হেয়ার বাল্ব সহ যদি 6টার বেশি বা 10টার বেশি চুল থাকে, তখন বুঝতে হবে তার এটা কোনো প্রবলেমের কারণে বা এর পেছনে কোনো কজ আছে। তখন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি এবং অনেক কারণ আছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।